আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও তুষার বৃত্তের রহস্য। মানুষের ভাগ্য বড়ই বিচিত্র। শান্তি অন্বেষণে দুর্মর আকাঙ্ক্ষাই মানুষকে অনেক সময় অশান্তির দাবানলের কেন্দ্রে নিক্ষেপ করে। ব্যোমকেশের শরীরটা গত ৩ মাস ধরে জন্ডিস আর টাইফয়েডের ধকলে একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। তার সেই ঋজু ইস্পাত কঠিন শরীরে জং ধরেছে, গাল ভেঙে চোয়াল প্রকট হয়েছে, চোখের নিচে কালির গভীর পোঁচ। কলকাতার ডাক্তার সেন আমার হাত চেপে ধরে বলেছিলেন, অজিতবাবু, সত্যান্বেষীর মগজটাকে জোর করে তালা দিন, ওকে পাহাড়ে নিয়ে যান, অন্তত ১ মাস নিরেট বিশ্রাম, কোনো রহস্য নয়, কোনো খুন নয়, শুধুই প্রকৃতি। অগত্যা সত্যবতী আর খোকাকে পুনেতে পাঠিয়ে আমরা ২ বন্ধু পাড়ি দিলাম ভূস্বর্গ কাশ্মীরে। হাওড়া থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে দুলতে দুলতে যখন আসছিলাম, তখনও কল্পনাই করতে পারিনি যে আমাদের এই তথাকথিত স্বাস্থ্য উদ্ধার অভিযান শেষ পর্যন্ত রক্ত, বরফ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে। শ্রীনগর বিমানবন্দর থেকে যখন আমাদের জিপ গুলমার্গের পথে বাঁক নিল, তখন সূর্য পশ্চিমের পীর পাঞ্জাল রেঞ্জের আড়ালে অস্ত যাচ্ছে। মাঘের শেষ, কিন্তু কাশ্মীরে তখনও হাড় কাঁপানো শীত। রাস্তার দুপাশে বিশাল দেবদারু আর পাইন বনের মাথায় জমে থাকা পুরু বরফ দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন এক বিশাল সাদা কফিনে মুড়ে শুয়ে আছে। দৃশ্যটি যেমন মনোরম, তেমনি তার মধ্যে কোথাও যেন একটা হাড় হিম করা নিস্তব্ধতা ওত পেতেছিল। বাতাসে শো শো শব্দে মনে হচ্ছিল পাহাড় যেন কোনো এক আদিম ষড়যন্ত্রের মন্ত্র পাঠ করছে। ড্রাইভার আব্দুল চাচার মুখে শুনলাম, গুলমার্গের আবহাওয়া এখন বড়ই খেয়ালি, এই রোদ তো পরক্ষণেই তুষার ঝড়। আমাদের গন্তব্য গুলমার্গের ঐতিহাসিক হাইল্যান্ড পার্ক হোটেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৮২৫ ফুট উচ্চতায় অবস্থিত এই হোটেলটি ব্রিটিশ আমলের আভিজাত্য মাখানো। কাঠের তৈরি কটেজ, ওক কাঠের মেঝে, পাথরের ফায়ারপ্লেস, ভারী মখমলের পর্দা আর ভিক্টোরিয়ান আসবাবপত্র সব মিলিয়ে এক ভুতুড়ে আভিজাত্য। আমাদের ঘর ১০২ নম্বর। জানলার বাইরে তাকালে শুধু দিগন্ত বিস্তৃত বরফ আর দূরে মাউন্ট এভারওয়ার্ড তার বিশাল দেহ নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। সন্ধেবেলা ফায়ারপ্লেসের আগুনের দিকে তাকিয়ে ব্যোমকেশ অনমনে বলল, অজিত, প্রকৃতির এই রূপ বড় ছলনাময়ী। দেখছিস না চারপাশটা কেমন নিস্তব্ধ, যেন কোনো এক ভয়ঙ্কর গোপন কথা বরফের নিচে চাপা দিয়ে রেখেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে শান্তির চেয়ে বিপদের সম্ভাবনাই বেশি। আমি হেসে তার পিঠ চাপড়ে বললাম, ওটা তোমার পেশাগত ব্যাধি ব্যোমকেশ। এই তুষার শুভ্র স্বর্গে আবার কি বিপদ হবে? ওসব ছাড়ো, চুপচাপ আগুনে রোম নাও। সেদিন রাতেই হোটেলের ডাইনিং হলে এমন কিছু চরিত্রের সঙ্গে আমাদের আলাপ হলো, যারা পরবর্তীকালে এই নাটকের মূল কুশীলব হয়ে উঠল। বাইরের তাপমাত্রা তখন -10 ডিগ্রি, জানলার কাছে বরফ জমতে শুরু করেছে। ডাইনিং হলের আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই। আমাদের পাশের টেবিলেই বসেছিলেন মিস্টার হর্ষবর্ধন সোম, কলকাতার নামজাদা জুয়েলারি ব্যবসায়ী। বেটে খাটো, স্থূলকায় এবং অত্যন্ত ভোজনরসিক মানুষটি আমাদের বাঙালি জেনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। কাশ্মীরি রোগান জোশ আর গোস্তাবার স্বাদ নিতে নিতে তিনি কথা বলছিলেন। তবে আমি লক্ষ্য করলাম তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে চারপাশটা সতর্ক দৃষ্টিতে দেখছেন এবং হাঁটার সময় ডান পায়ে বেশ খুঁড়িয়ে চলছেন। সবচেয়ে অদ্ভুত বিষয়, তিনি নিজের চামড়ার ব্রিফকেসটি একবারের জন্যও হাতছাড়া করছেন না
এমনকি খাওয়ার টেবিলে সেটি কোলের ওপর রেখে খাচ্ছেন। তার চোখে মুখে একটা চোরা আতঙ্ক স্পষ্ট। দ্বিতীয় চরিত্র ডক্টর ইমতিয়াজ দ্রাবু, স্থানীয় কাশ্মীরি ইতিহাসের অধ্যাপক ও প্রত্নতাত্ত্বিক। জরাজীর্ণ শরীর, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঐতিহ্যবাহী ফেরান। তিনি হর্ষবর্ধনবাবুর উল্টো দিকের টেবিলে বসে এমনভাবে তার দিকে তাকিয়েছিলেন যেন কোনো বিষাক্ত সাপ দেখছেন। ডক্টর দ্রাবুর চোখে ঘৃণার চেয়েও বেশি ছিল এক ধরনের অসহায় আক্রোশ। তৃতীয় জন এক রহস্যময়ী নারী, মিসেস শীলা ওয়াজির। বয়স ৩৫-এর কোঠায়, পরনে দামি পশমি ফেলান, চোখে সবসময় কালো চশমা। তিনি খাবার স্পর্শ করছেন না, কিন্তু তার দৃষ্টি সবসময় হর্ষবর্ধনবাবুর ব্রিফকেসের দিকে আঠার মতো লেগে আছে। তার উপস্থিতিতে এক ধরনের বিষণ্ণ সৌন্দর্য ছিল। চতুর্থ এবং নতুন চরিত্র কর্নেল অবু জাফর আলী, এক চোখে কালো পট্টি বাঁধা বৃদ্ধ কাশ্মীরি ভদ্রলোক। তিনি কোনায় বসে পাইপ টানছিলেন। ব্যোমকেশকে তিনি আগে থেকেই চিনতেন। তিনি কাছে এসে বললেন, মিস্টার বক্সি, কাশ্মীর এখন পাল্টে গেছে। এখানে বরফের নিচে শুধু পাথর থাকে না, বারুদও থাকে। সাবধানে থাকবেন, বিশেষ করে ওই নীল রঙের জিনিসের থেকে দূরে থাকবেন। আর সবশেষে ছিলেন এক বিদেশি পর্যটক, স্টিভ অ্যান্ডারসন। গলায় দামি ক্যামেরা ঝুলছে, নিজেকে আমেরিকান পর্যটক বলে পরিচয় দিলেন। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি ছবি তোলার নাম করে আসলে লেন্স ফোকাস করে রেখেছেন হর্ষবর্ধন বাবুর দিকে। কথায় কথায় হর্ষবর্ধনবাবু ওয়াইনের প্রভাবে কিছুটা বেসামাল হয়ে পড়লেন। আবেগের বশে তিনি পকেট থেকে মখমলের থলি বের করে একটি পাথর দেখালেন। হোটেলের লণ্ঠনের আলোয় সেই নীল রত্ন থেকে যেন এক জাদুকরী নীল দুতি ছিটকে বেরোচ্ছিল। দ্য টিয়ার অফ কাশ্মীর, হর্ষবর্ধনবাবু গর্ব করে বললেন। নাদির শাহের লুট করা রত্নভাণ্ডারের হারিয়ে যাওয়া টুকরো, পদ্মারের খনি থেকে তোলা খাঁটি নীলম। এর দাম এখনকার বাজারে কয়েক কোটি টাকা। কাল সকালেই এটা হাত বদল হবে। ডক্টর দ্রাবু আর স্থির থাকতে পারলেন না। তিনি টেবিল চাপটে চিৎকার করে উঠলেন, মিস্টার সোম, আপনি পাপ করছেন। ওটা কাশ্মীরের সম্পত্তি, কাশ্মীরের অভিশাপ। ওটা যে রাখে তার অপমৃত্যু ঘটে। ওটা সরকারকে দিয়ে দিন। হর্ষবর্ধনবাবু তাচ্ছিল্যের হাসি হাসলেন। ইতিহাস রাখুন মশাই, এটা এখন আমার সম্পত্তি। কিন্তু ব্যোমকেশের দৃষ্টি ছিল অন্যদিকে। হোটেলের নতুন ম্যানেজার ফিরোজ খান, যার ডান হাতের তর্জনীটা অর্ধেক কাটা, সে আড়াল থেকে লোলুপ দৃষ্টিতে পাথরটার দিকে তাকিয়ে আছে। ফিরোজ লোকটাকে প্রথম থেকেই আমার সুবিধের মনে হয়নি। ব্যোমকেশ ফিসফিস করে বলল, অজিত, ফিরোজের ওই কাটা আঙুলটা দেখেছিস? ওটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। অপরাধ জগতে ওটা বিশ্বাসঘাতকতার শাস্তি বা বিশেষ কোনো দলের চিহ্ন হতে পারে। সাপ গর্ত থেকে বেরোচ্ছে। পরদিন ভোরবেলা হাড় কাঁপানো ঠান্ডায় কম্বলে রোম ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না। জানলার বাইরে তখনও ভোরের আলো ফোটেনি। হঠাৎ হোটেলের করিডরে এক অমানসিক আর্তনাদ। মানুষের গলার শব্দ যে এতটা বিকৃত হতে পারে তা জানা ছিল না। মনে হলো কেউ যেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে নরক দর্শন করেছে। ব্যোমকেশ মুহূর্তের মধ্যে বিছানা ছেড়ে উঠে পড়ল। আমিও দৌড়লাম তার পিছু পিছু। আওয়াজটা এসেছে ১০৮ নম্বর ঘর থেকে, হর্ষবর্ধন বাবুর ঘর। দরজা খোলা। ভেতরে ঢুকতেই যে দৃশ্য দেখলাম তা আজীবন মনে থাকবে।
বিছানায় হর্ষবর্ধনবাবুর দেহটি এমনভাবে পড়ে আছে যেন তিনি শেষ মুহূর্তে কিছু আঁকড়ে ধরতে চেয়েছিলেন। গলার কাছে একটা গভীর ক্ষত, রক্তে তোষক ভিজে জবজবে। ক্ষতস্থান দেখে মনে হয় ধারালো কোনো কুকরি বা বাঁকা ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে। বালিশের তলায় রাখা তার লাইসেন্স করা রিভলভারটা উধাও, আর সেই মখমলের থলি যার মধ্যে ছিল কোটি টাকার নিলম, সেটি নেই। ব্রিফ কেসটি মেঝেতে খোলা পড়ে আছে, ভেতরে শুধুই কিছু কাগজপত্র। ব্যোমকেশ ঘরটা তন্ন তন্ন করে খুঁজল। তার চোখ এখন শিকারী বিড়ালের মতো জ্বলছে। ঘরের দেয়ালে রক্ত দিয়ে আঁকা একটা অদ্ভুত চিহ্ন, একটা প্যাঁচানো সাপ যার মুখটা বাঁকা তলোয়ারের মতো। স্থানীয় পুলিশ ইন্সপেক্টর শের খান এলেন। দীর্ঘদেহী পাঠান, বুদ্ধিমান কিন্তু কিছুটা এগুয়ে। তিনি এসেই সোজা ডক্টর দ্রাবুকে সন্দেহ করলেন। কাল রাতে ওনাদের ঝগড়া হয়েছিল। প্রফেসরই রাগের মাথায় কাজটা করেছেন। তাছাড়া ওনার পকেটে আমি একটা ছোট ছুরি পেয়েছি। ব্যোমকেশ মাথা নাড়ল। ইন্সপেক্টর, সাদা চোখে যা দেখা যায় সত্য সব সময় তা নয়। ডক্টর দ্রাবু আবেগী হতে পারেন, কিন্তু তিনি খুনি নন। খুনি অত্যন্ত ঠান্ডা মাথার। ব্যোমকেশ মেঝের কার্পেট তুলে একটা পোড়া দেশলাই কাঠি আর এক টুকরো কাগজ পেল। কাগজে কাঁচা হাতে লেখা, চুক্তি খেলাফের শাস্তি মৃত্যু, এস.কে। ব্যোমকেশ জানলার কাছে গিয়ে বলল, ইন্সপেক্টর দেখুন, জানলাটা খোলা। জানলার বাইরের কার্নিশে বরফের উপর দুজোড়া পায়ের ছাপ, এক জোড়া ভারী বুটের যার সোলে খাঁজ কাটা, অন্য জোড়া সরু হিলের মেয়েদের জুতোর। একজন পুরুষ এবং একজন নারী কাল রাতে এই ঘরে এসেছিল। তারা জানলার পাইপ বেয়ে নিচে নেমেছে। নারী? ইন্সপেক্টর অবাক হলেন। হ্যাঁ, এবং তিনি খুনি নন, সম্ভবত সাক্ষী বা চোর। তদন্তের মাঝপথে ব্যোমকেশ হঠাৎ ঘুরে দাঁড়াল সেই বিদেশি পর্যটক স্টিভ অ্যান্ডারসনের দিকে। স্টিভ তখনও ক্যামেরা দিয়ে মৃতদেহের ছবি তোলার চেষ্টা করছিল। তার ভাবভঙ্গিতে একটা পেশাদারি নির্লিপ্ততা। ব্যোমকেশ বিদ্যুৎ গতিতে গিয়ে স্টিভের হাত চেপে ধরল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। মিস্টার অ্যান্ডারসন, আপনার ক্যামেরার রিলটা পুলিশের হাতে দিন, নাকি আমি বলবো আপনি আসলে কে? স্টিভ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যোমকেশের চোখের দিকে তাকিয়ে সে দমে গেল। ইন্সপেক্টরের জেরার মুখে স্টিভ স্বীকার করল তার আসল পরিচয়। আমি পর্যটক নই, আমি লন্ডনের লয়েডস ইন্স্যুরেন্স কোম্পানির প্রাইভেট ডিটেকটিভ। হর্ষবর্ধনবাবু ওই পাথরটি 1 কোটি টাকার বীমা করিয়েছিলেন। আমাদের সন্দেহ ছিল উনি বীমা জালিয়াতি করতে পারেন, কারণ এর আগেও তিনি 2 বার দোকান চুরির মিথ্যে কেস সাজিয়ে টাকা দাবি করেছিলেন। তাই আমি ওর উপর নজর রাখছিলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করল, কাল রাতে আপনি কিছু দেখেছিলেন? স্টিভ বলল, দেখেছিলাম। আমার ঘর 104, এখান থেকে বারান্দা দেখা যায়। রাত 1টার সময় এক মহিলা জানলা দিয়ে ওই ঘরে ঢুকছিল, আর তার কিছুক্ষণ পরেই এক কালো কোট পরা লোক বের হয়। কিন্তু কুয়াশা এত ঘন ছিল যে আমি লোকটার মুখ দেখতে পাইনি। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। হর্ষবর্ধনবাবু বীমা কোম্পানির কাছে যে পাথরের ছবি পাঠিয়েছিলেন আর কাল রাতে ডিনারে যেটা দেখালেন, দুটোর মধ্যে সূক্ষ্ম তফাৎ আছে। ছবির পাথরে একটা খাদ ছিল, কিন্তু কাল রাতের পাথরটা ছিল একেবারে নিখুঁত। ব্যোমকেশ মুচকি হাসল। অজিত, বুঝতে পারছিস, হর্ষবর্ধনবাবু ডাবল গেম খেলছিলেন। নকল পাথর দেখিয়ে বীমা কোম্পানিকে ধোঁকা দিচ্ছিলেন, আবার হয়তো আসল পাথরটা অন্য কোথাও সরাবার ধান্দায় ছিলেন।
কিন্তু লোভের ফাঁদে তিনি নিজেই পা দিয়ে ফেলেছিলেন। দুপুরবেলা ব্যোমকেশ আমাকে নিয়ে শিলাদেবীর কটেজে হানা দিল। শিলাদেবী তখন সুটকেস গুছিয়ে পালাবার প্রস্তুতি নিচ্ছিলেন। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ সোজা তার জুতোর দিকে আঙুল তুলল। মিসেস ওয়াজির, বরফের ওপর আপনার হিলের ছাপ স্পষ্ট। আপনি কাল রাতে হর্ষবর্ধন বাবুর ঘরে ছিলেন। পুলিশ ডাকার আগে সত্যিটা বলুন। শিলাদেবী কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বাস করুন মিস্টার বক্সি, আমি খুন করিনি, আমি চুরি করতেও যাইনি। আমি গিয়েছিলাম আমার ভাইয়ের ডায়েরিটা উদ্ধার করতে। ভাইয়ের ডায়েরি? হ্যাঁ, আমার ভাই রাউফ ওয়াজির ছিল হর্ষবর্ধন বাবুর পুরনো ব্যবসায়িক পার্টনার। 5 বছর আগে হর্ষবর্ধন ওই নীলমণির লোভে আমার ভাইকে বিষ খাইয়ে মারে। রাউফ মৃত্যুর আগে একটা ডায়েরিতে সব লিখে গিয়েছিল, যা হর্ষবর্ধন বাবুর ব্রিফ কেসে ছিল। আমি জানতাম হর্ষবর্ধন এই হোটেলে আসবে, তাই আমিও পিছু নিয়েছিলাম। কাল রাতে আমি জানলা দিয়ে ঢুকি ডায়েরিটা খুঁজতে, কিন্তু গিয়ে দেখি শিউরে উঠলেন ভদ্রমহিলা। তিনি মৃত, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। আমি ভয় পালিয়ে আসি। আপনি কি কাউকে দেখেছিলেন? আমি খাটের তলায় লুকিয়েছিলাম। আমি খুনির মুখ দেখিনি, কিন্তু জুতো দেখেছি, দামি ইতালিয়ান লেদারের বুট। আর সে যখন ধস্তাধস্তি করছিল, তার কোট থেকে একটা সোনার বুতাম ছিঁড়ে পড়ে যায়। শিলাদেবী কাঁপা কাঁপা হাতে একটা বোতাম আমাদের দিকে এগিয়ে দিলেন। বোতামে খোদাই করা আছে শের এ কাশ্মীর ক্লাব। আমরা লবিতে বসে বোতামটা পরীক্ষা করছিলাম। তখন কর্নেল জাফর আলী আমাদের সামনে এলেন। বোতামটা দেখেই তিনি চমকে উঠলেন। তার এক চোখের দৃষ্টিতে ভয়ের ছায়া। এটা তো শেঠ কিষানলালের ক্লাবের বোতাম। শ্রীনগরের কুখ্যাত অ্যান্টিক ডিলার এবং আন্ডারওয়ার্ল্ডের ডন। তার নামের আদ্যক্ষর তো এসকে। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে পকেট থেকে সেই রক্তমাখা চিরকুটটা বের করল। এসকে, শেঠ কিষানলাল। অজিত, রহস্যের জট খুলছে। রক্ত দিয়ে লেখা সাপের চিহ্নটা আসলে নাগিন ভ্যালি বা সার্পেন্টস কিচেনের সংকেত। এখান থেকে 5 মাইল দূরে এক দুর্গম গুহা আছে। স্থানীয়রা বলে ওখানে নাকি সাপের বাসা। আর হোটেলের ম্যানেজার ফিরোজ খান, যার কোট থেকে একটা বোতাম আজ সকাল থেকে মিসিং, সে শেঠ কিষানলালের ডান হাত। ঠিক তখনই খবর এলো ডক্টর দ্রাবো নিখোঁজ। তার ঘর লণ্ডভণ্ড, চশমাটা মেঝেতে ভাঙা পড়ে আছে। ব্যোমকেশ চিন্তিত মুখে বলল, ডক্টর দ্রাবোকে কিডন্যাপ করা হয়েছে, কারণ স্টিভ বলেছে পাথরটা নিয়ে সন্দেহ আছে। হর্ষবর্ধন বাবু আসল পাথর সরিয়ে রেখে নকল কাঁচের পাথর স্মাগলারদের গোছাতে চেয়েছিলেন। কিষানলাল হয়তো সেটা বুঝতে পেরেছে। এখন আসল পাথর চেনার একমাত্র বিশেষজ্ঞ হলেন ডক্টর দ্রাবু, তাই তাকেই ওরা তুলে নিয়ে গেছে। বাইরে তখন প্রবল তুষারপাত শুরু হয়েছে। পুলিশকে খবর দিতে গেলে দেরি হয়ে যাবে। ডক্টর দ্রাবুর প্রাণ সংশয়। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় এক গাইড এবং স্টিভকে সঙ্গে করে ঘোড়ায় চড়ে রওনা হলাম সেই দুর্গম নাগিন ভ্যালির দিকে। প্রায় 3 ঘন্টা ধরে বরফের ঝড়ের মধ্যে দিয়ে পথ চলে আমরা সেই গুহার সামনে পৌঁছালাম। আমার হাত পা জুমে অসাড় হয়ে আসছিল। গুহার বাইরে পাহারা দিচ্ছে হোটেলের সেই ম্যানেজার ফিরোজ খান, তার হাতে একটা অটোমেটিক রাইফেল। আমরা পেছনের এক ফাটল দিয়ে গুহায় ঢুকলাম। ভেতরে মশাল জ্বলছে, ছায়াগুলো নাচছে দেয়ালের গায়ে। সেখানে দেখলাম এক ভয়াবহ দৃশ্য। ডক্টর দ্রাবুকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে শহরের
ত্রাস শেঠ কিষানলাল। লোকটার চেহারায় আভিজাত্য আছে, কিন্তু চোখ দুটো হায়নার মতো। কিষানলাল হাতে একটা পাথর নিয়ে ডক্টর দ্রাবুকে ধমকাচ্ছে, বুড়ো, ঠিক করে বল, এটা কাঁচের টুকরো নাকি নিলাম? হর্ষবর্ধন আমাকে ঠকিয়েছিল, তার শাস্তি সে পেয়েছে। এবার তুই যদি সত্যি না বলিস। হঠাৎ স্টিভের পায়ের শব্দে একটা আলগা পাথর গড়িয়ে তুলল। গুহার নিস্তব্ধতায় শব্দটা বজ্রপাতের মতো শোনাল। মুহূর্তের মধ্যে ফিরোজ আর তার দলবল আমাদের ঘিরে ফেলল। কিষানলাল অট্ট হাসি হেসে বলল, বাহ, এক ঢিলে দুই পাখি। বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী, আপনাকে তো খুঁজছিলামই। ওরা আমাদের ধাক্কা দিতে দিতে গুহার পেছনের দিকে নিয়ে গেল। সেখানে এক ভয়ঙ্কর খাদ, নিচে জমে যাওয়া নদী, ওপর থেকে দেখলে মনে হয় পাতালপুরী। কিষানলাল বলল, ফিরোজ, গুলি খরচ করার দরকার নেই, তিনটেকেই হাত পা বেঁধে খাদে ফেলে দে, লোকে ভাবে শীতে পথ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। আমি ব্যোমকেশের দিকে তাকালাম, কিন্তু ব্যোমকেশ অদ্ভুত শান্ত। তার শরীর দুর্বল, কিন্তু মস্তিষ্ক তখন দ্রুত কাজ করছে। সে কিষানলালকে বলল, শেঠজি, আমাদের তো মারবেনই, কিন্তু আসল পাথরটা চিনবেন কি করে? ডক্টর দ্রাবু তো ভয়ে কথা বলতে পারছেন না। আর পাথরটা নকল হলে আপনার ওই বিদেশি ক্লায়েন্ট কিন্তু আপনাকে আস্ত রাখবে না। কিষানলাল থমকে গেল। তুমি চিনবে? ব্যোমকেশ বলল, আমি রসায়নের ছাত্র, আমার পকেটে একটা ছোট শিশি আছে, যাতে বিশেষ রাসায়নিক আছে। ওটা পাথরে এক ফোঁটা ফেললে যদি নীল ধোঁয়া বেরোয়, তবে বুঝবেন ওটা আসল, আর না বেরোলে কাচ। কিষানলালের লোভ তাকে অন্ধ করে দিল। সে ইশারা করতেই ফিরোজ ব্যোমকেশের পকেট থেকে শিশিটা বের করতে গেল। ব্যোমকেশ বিদ্যুৎ গতিতে সরে এসে শিশিটা নিজের হাতে নিল। শিশিটার ভেতরে ঘন নীলচে তরল টলটল করছে। ব্যোমকেশ হঠাৎ গলার স্বর পাল্টে উন্মত্তের মতো চেঁচিয়ে উঠল, খবরদার, কেউ এগোবে না। সে শিশিটা খাদির দিকে উঁচিয়ে ধরল। তোরা জানিস এটা কি? এটা নাইট্রোগ্লিসারিন আর লিকুইড নাইট্রোজেনের এক বিশেষ মিশ্রণ, তরল ডিনামাইট। আমি যদি এখন এই পাথরের উপর জোরে আছাড় মারি, তবে কি হবে জানিস? গুন্ডারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। ফিরোজ খান থতমত খেলে গেল। ব্যোমকেশ চোখ বড় বড় করে বলল, প্রচণ্ড বিস্ফোরণ হবে, গুহা তো ধসবেই, কিন্তু সেই শব্দে আর কম্পনে ওপরের এফেরওয়াট পাহাড় থেকে নেমে আসবে অ্যাভালাঞ্চ বা তুষার ধস। লক্ষ লক্ষ টন বরফ ধেয়ে এসে পুরো উপত্যকা কবর দিয়ে দেবে। আমরা তো মরবই, তোরাও জ্যান্ত পুঁতে যাবি, কেউ বাঁচবে না। আমি মরতে ভয় পাই না, কিন্তু তোরা কি মরতে চাস? অ্যাভালাঞ্চের নাম শুনে পাহাড়ি গুন্ডাদের মুখ ভয়ে সাদা হয়ে গেল। কাশ্মীরের মানুষ জানে তুষার ধস কি ভয়ঙ্কর হতে পারে। ফিরোজ খান চিৎকার করে উঠল, না না বাবুজি, ওটা ফেলবেন না, আমরা সবাই মারা যাব। ব্যোমকেশ বজ্রকণ্ঠে হুঙ্কার দিল, তাহলে হাতের বন্দুক ওই খাদে ফেলে দে, এক্ষুনি, নইলে আমি শিশিটা ফেললাম। 1, 2। ব্যোমকেশ হাতটা এমনভাবে নাড়ালো যেন সে সত্যিই শিশিটা ছুঁড়ে মারছে। প্রাণ ভয়ে কিষানলাল আর তার দলবল হাতের রাইফেল আর ছুরি ছুঁড়ে দিল গভীর খাদে। ব্যোমকেশ দ্রুত ডক্টর দ্রাবুর বাঁধন কাটার জন্য আমাকে ইশারা করল, আর নিজে লাঠি উঁচিয়ে পাহারায় রইল। আমি, গাইড আর স্টিভ মিলে ওদের দড়ি দিয়ে বেঁধে ফেললাম। ততক্ষণে বাইরে ঘোড়ার খুরের শব্দ। ইন্সপেক্টর শের খান বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে গেছেন। ব্যোমকেশ আসার আগে স্টিভের মাধ্যমে একটা চিরকুট পাঠিয়েছিল পুলিশ স্টেশনে। কিষানলাল, ফিরোজ আর তাদের দলবল গ্রেফতার হল।
শিলাদেবী তার ভাইয়ের ডায়েরি পেলেন কিষানলালের পকেট থেকে, যা প্রমাণ করল কিষানলাল এবং হর্ষবর্ধন দুজনেই রৌফ ওয়াজিরকে খুন করার ষড়যন্ত্রে যুক্ত ছিল। পুলিশ যখন সবাইকে নিয়ে যাচ্ছে, আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, সব তো বুঝলাম, হর্ষবর্ধন বাবুকে খুন করেছে ফিরোজ পাথর চুরির জন্য, কিন্তু আসল পাথরটা কোথায়? কিষানলালের কাছে তো নকলটা ছিল। ব্যোমকেশ তার ওভারকোটের পকেট থেকে খবরের কাগজে মোড়ানো হর্ষবর্ধন বাবুর মৃতদেহ থেকে খুলে নেওয়া এক পাতি জুতো বের করে ইন্সপেক্টরের হাতে দিল। ইন্সপেক্টর, জুতোর হিলটা ভেঙে দেখুন। হর্ষবর্ধন বাবুর ডান পা খুঁড়িয়ে চলার ভঙ্গি দেখেই আমার সন্দেহ হয়েছিল। তিনি বাতের ব্যথায় খোঁড়াচ্ছিলেন না, তার ডান পায়ের জুতোর হিলটা ছিল বিশেষভাবে তৈরি এবং ফাঁপা, যার ফলে ব্যালেন্সের সমস্যা হচ্ছিল। ইন্সপেক্টর শের খান হাতুড়ি দিয়ে হিলটা ভাঙতেই বেরিয়ে এলো সেই মহামূল্যবান টিয়ার অফ কাশ্মীর। হর্ষবর্ধন বাবু অত্যন্ত ধূর্ত ছিলেন। তিনি জানতেন কিষানলাল তাকে আক্রমণ করতে পারে, তাই তিনি নকল পাথরটা ব্রিফকেসে বা পকেটে রেখে আসলটা জুতোয় লুকিয়েছিলেন। পরদিন সকালে আমরা হোটেলের লবিতে বসে কফি খাচ্ছি। বাইরে ঝকঝকে রোদ উঠেছে। ব্যোমকেশের মুখটা এখন অনেক উজ্জ্বল দেখাচ্ছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, সব বুঝলাম, কিন্তু ওই শিশিতে সত্যিই কি নাইট্রোগ্লিসেরিন ছিল? তুমি ওটা পেলে কোথায়? আমরা তো বেড়াতে এসেছি। ব্যোমকেশ মুচকি হেসে শিশিটা আমার দিকে বাড়িয়ে দিল। একটু খেয়ে দেখ অজিত, তোর গলা খুসখুস কমে যাবে। ওটা তোরই বাসক পাতার কফ সিরাপ, সঙ্গে আমার ফাউন্টেন পেনের একটু নীল কালি মিশিয়ে রংটা গাঢ় করেছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার গলা দিয়ে কথা বেরোলো না। ব্যোমকেশ জানলার বাইরে বরফাবৃত পাহাড়ের দিকে তাকিয়ে বলল, অজিত, মানুষ যখন লোভে আর ভয়ে অন্ধ থাকে, তখন সামান্য কাশির সিরাপকেও ডিনামাইট বলে চালানো যায়। একেই বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ওই পরিস্থিতিতে ওদের মনে মৃত্যুর ভয় ঢুকিয়ে দেওয়াটাই ছিল আসল অস্ত্র। বারুদ দিয়ে যা হয় না, মগজাস্ত্র দিয়ে তা অনেক সহজে হয়। বাইরে তখন তুষারপাত থেমে গেছে। গুলমার্গের সাদা বরফ রোদে ঝিকমিক করছে। মনে হচ্ছে প্রকৃতি তার রহস্যময় চাদর সরিয়ে আবার শান্ত হয়ে উঠেছে। ব্যোমকেশের দিকে তাকিয়ে বুঝলাম, অসুস্থ শরীর নিয়েও সত্যানিশীর মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না। সত্য যেখানে চাপা পড়ে থাকে, বরফের নিচ থেকেও সে তাকে টেনে বের করবেই।